হ্যালো এভরিওয়ান, ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিভিয়াস ইয়ার সলিউশন সিরিজের 3 নম্বর ভিডিও এটা। এসআই বা সার্জেন্ট কলকাতা পুলিশের মেন্স এক্সাম 2023, যে এক্সামের ডেট ছিল 28/1/2024, সেই এক্সামের যে অঙ্কের যে পার্টটা সেটা সলিউশন এই ভিডিওতে করা হবে। কোশ্চেনগুলোকে নেওয়া হয়েছে কোশ্চেনের কপি থেকে সরাসরি নেওয়া হয়েছে, সেই জন্য কোশ্চেন নাম্বারগুলো মিলবে না, কিন্তু যতগুলো কোশ্চেন পরীক্ষায় এসেছিল সব কোশ্চেনগুলোই পরপর করে দেওয়া হবে। সেই কোশ্চেনগুলোর এখন যেহেতু রেলিভেন্ট কোশ্চেন এখনকার পরীক্ষাতে আসছে, এটা সব রকম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। আমরা সরাসরি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কে কি ছিল? The capacity of a pipe A is thrice that of pipe B. The time taken by pipe A to fill the tank is 16 minutes less than the time taken by B to do the same. If both pipes A and B work together, in how many minutes the tank will be filled? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে আমরা এখানে লিখতে পারি, যদি এ এবং বি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার যদি আমরা রেশিও বের করি, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এ নলের ক্ষমতা বেশি, বি নলের ক্ষমতা কম, তাহলে রেশিও কত হবে? 3:1। আমরা জানি যে এই কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি এবং রিকোয়ার্ড টাইম বা প্রয়োজনীয় সময়, এরা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যার এফিসিয়েন্সি বেশি তার সময় কম লাগবে, যার এফিসিয়েন্সি কম তার সময় বেশি লাগবে, এরা ব্যস্তানুপাতিক। অর্থাৎ এফিসিয়েন্সি যদি 3:1 হয়, রিকোয়ার্ড টাইম বা প্রয়োজনীয় সময়, যে সময়টা লাগবে এদের কাজ করতে, সেটা রেশিও হবে, যেহেতু ব্যস্তানুপাত এটা উল্টে যাবে, 1:3 হয়ে যাবে। অর্থাৎ এর যে কাজটা করতে 1 ইউনিট সময় লাগে, বি এর লাগবে 3 ইউনিট। এরপরে ইনফরমেশন আছে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে, অর্থাৎ এদের যেটা ডিফারেন্স কত? 2। এই 2 রেশিও সমান হচ্ছে 16 মিনিট, অর্থাৎ 1 রেশিও = 8 মিনিট। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে এ নলের সময় লাগে 8 মিনিট এবং বি নলের সময় লাগে 8×3 = 24 মিনিট। এর সাথে 8 গুণ হয়ে গেল, এর সাথে 8 গুণ হয়ে গেল, অর্থাৎ এ নলের সময় লাগে 8 মিনিট, বি নলের লাগে 24 মিনিট। কিন্তু আমাদের চেয়েছে যে একসাথে করলে কি হবে? আমরা জানি একসাথে একটি ফর্মুলা আছে, একটি নল দ্বারা x মিনিটে, অপর নল দ্বারা y মিনিটে হলে দুটো নল একসাথে xy বা x+y মিনিটে করে। এটাকে যদিও আমরা এলসিএম মেথডেও করতে পারতাম, এখানে 8 মিনিট আর 24 আছে, 8 × 24/8+24। আমি এখানে 8 × 24 এটাকে রেখে দিলাম, 24 আর 8 32। অর্থাৎ এটাকে যদি আমরা কাটাকুটি করি, 8 4 32, 4 6 24, অর্থাৎ 6 ঘন্টা সময় লাগবে। দুজন যখন একসাথে করবে তখন এদের 6 ঘন্টা সময় লাগবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। 9,195 টাকা 9195 ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং এবিসি। অর্থাৎ এবিসি 3 জনের মধ্যে 9,195 টাকা ভাগ করা হলো। এমনভাবে ভাগ করা হচ্ছে ইন সাচ এ ওয়ে that if 40 rupees, 45 rupees, 60 and 90 respectively are deducted, অর্থাৎ বাদ দিয়ে দেওয়া হয় বা নিয়ে নেওয়া হয়, তাহলে যে টাকাটা হবে সেটা কি না 2:3:4 আকারে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রথমে আমরা ডিডাকশনটা দেখে নেব, কত কত হয়েছে। 45, 60 এবং 90, অর্থাৎ টোটাল 195 টাকা বাদ দিতে হবে। টোটাল ছিল 9,195, তার থেকে যদি 195 আমরা বাদ দিই, বাকি টাকাটা থাকবে 9,000। এই 9,000 টাকা এ বি সি এদের মধ্যে কত অনুপাতে ভাগ হয়েছে? 2:3:4। এই 3টে অনুপাতের যোগফল কত? 3 আর 2 5 আর 4 9। তাহলে এই 9 সমানই হচ্ছে 9,000। অর্থাৎ
1 সমান বলতে পারি 9000/9 অর্থাৎ 1000। অর্থাৎ বি এর টাকার পরিমাণ এখানে হচ্ছে 3000, কিন্তু আমাকে বলছি বি কত টাকা পেয়েছিল। 9000-এর মধ্যে বি পেয়েছিল 3000, আবার বি এর টাকা থেকে 60 টাকা নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এই 60 টাকা যোগ হবে, অর্থাৎ বি এর মোট টাকা হচ্ছে 3060। অপশন ডি হচ্ছে কারেক্ট। চলে যাচ্ছি পরের অঙ্কে। একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরো একবার রিপিট করা হলো, তাহলে দুধের পরিমাণ কত হবে। এটা একটা পিওর কমন অঙ্ক, যেটা বারবার বিভিন্ন রকম পরীক্ষাতে আসে। একটাই ফর্মুলা দিয়ে অঙ্কটা হয়। ফর্মুলাটা কি আমি আলাদা করে লিখে দিচ্ছি। এটা যদি আমার অরিজিনাল কোয়ান্টিটি হয়, যে অরিজিনালি ছিল 1 মাইনাস 1/x⁴n, এই এক্সটা কি, এই এক্স হলো যে অরিজিনাল কোয়ান্টিটি। আচ্ছা, এই যে এইখানে লিখলাম, এটাকে আমি ওয়াই দিয়ে লিখছি। ওয়াই, এই ওয়াইটা কি হবে, কি পরিমাণ তুলে নেওয়া হচ্ছে। এনটা কি, কত বার হচ্ছে। তাহলে অঙ্কেতে যদি চলে আসি কি হবে, 20, এটা অরিজিনাল। 1 মাইনাস ওয়াই, ওয়াই মিনস কত পরিমাণ তুলে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে 4 লিটার বলা আছে আমাদের, 4 লিটার করে তুলে নেওয়া হচ্ছে। আবার এক্স, এক্স মানে অরিজিনাল, হয়ে গেল 20। পাওয়ারে কত হবে, কতবার কাজটা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে আরো একবার, অর্থাৎ একবার প্রথমে করা হয়েছে, তারপরে আরো একবার, অর্থাৎ মোট দুবার। এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 20 ইন্টু এটা হচ্ছে 4, 5, অর্থাৎ 1 মাইনাস 1/5, এটা বিয়োগ করলে আসবে 4/5 তার স্কোয়ার, অর্থাৎ আর একবার 4/5, 5 4 20, অর্থাৎ 64/5। এটাকে আমরা যদি ভেঙে নিই, এটা আসবে 12.8। 12.8, অর্থাৎ অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার। এটা একটাই ফর্মুলা, অরিজিনাল ইন্টু 1 মাইনাস যেটা তুলে নেওয়া হচ্ছে কোয়ান্টিটি, বাই অরিজিনাল, টোটালটার ব্র্যাকেট হচ্ছে এন, টোটাল কতবার করা হয়েছে। জাস্ট ফর্মুলা পুট করলেই উত্তর চলে আসছে 12.8, অপশন ডি কারেক্ট। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্ক কি আছে, এ অ্যান্ড বি আর মুভিং ইন এ সাইকেল ইন দ্য সেম ডিরেকশন। প্রথমে কি বলা আছে, সেম ডিরেকশনে, একই দিকে যাচ্ছে, অ্যাট এ স্পিড অফ 8 মিটার পার সেকেন্ড অ্যান্ড 5 মিটার পার সেকেন্ড রেসপেক্টিভলি। অর্থাৎ এটা ধরে নিলাম শুরু, একই দিকে যাচ্ছে, আমি তীর চিহ্ন দিয়ে এটা বুঝিয়ে দিলাম। এখানে আছে এ, এখানে ধরে নিলাম বি। এ স্পিড কত, 8 মিটার পার সেকেন্ড, বি এর স্পিড কত, 5 মিটার পার সেকেন্ড। কোনো এক সময়ে বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল। অর্থাৎ যদি এই মুহূর্তটাই ধরে নিই, এটা হচ্ছে 180 মিটার, এই গ্যাপ। পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে। আচ্ছা, যদি এ স্পিড আর বি এর স্পিডের তুলনা করি, এর হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, বি এর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এর অর্থাৎ 1 সেকেন্ডে এ বি এর থেকে কত বেশি যাবে, 8 মাইনাস 5, অর্থাৎ 1 সেকেন্ড চললে এ বি এর থেকে 3 মিটার বেশি যাবে। আমাদের কত সেকেন্ড পর দেখতে বলেছে, 70 সেকেন্ড, অর্থাৎ ডিস্টেন্স কত হয়ে যাবে, 70 ইন্টু 3, অর্থাৎ 210 মিটার। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের পর যদি আমরা দেখে নিই, তাহলে এই 70 সেকেন্ড পর ডিস্টেন্স হয়ে যাবে 210। হয়তো বি খানিকটা এগিয়ে আসবে, এ হয়তো এখানে চলে গেছে। আগে গ্যাপটা ছিল 180, এখন এ বি এর থেকে 210 মিটার এক্সট্রা চলে গেছে, অর্থাৎ এদের গ্যাপ হয়ে যাবে 210 মাইনাস 180, 30 মিটার। তাহলে পরবর্তী 70 মিনিটের দূরত্ব কত হবে, 30 মিটার, কারণ এ বি এর থেকে আগিয়ে চলে যাবে। আগে বি আগে ছিল 180 মিটার, কিন্তু পরবর্তী 70 মিনিটে এ 210 মিটার আগিয়ে যাবে। বি যেহেতু আগে থেকে কিছুটা আগিয়ে ছিল, তাহলে এদের মধ্যে দূরত্ব হবে 210 মাইনাস 180, অর্থাৎ 30 মিটার দূরত্ব হবে। এখন অপশন এ কারেক্ট। চলে যাচ্ছি পরের অঙ্কে। একজন কাপড়ের
ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়? 25% লাভ করে, 25%, অর্থাৎ 1/4 অংশ লাভ করে। 1/4 অংশ লাভ করলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুরকম ভাবে করা যেতে পারে। কি রকম? এটা হতে পারে এই রেশিও দিয়ে, যে 4 হচ্ছে আমার সোল্ড অরিজিনাল, আর 5টা কি 4 প্লাস 1, এটা হচ্ছে যেটা আমরা সেড টু বি সোল্ড, যে আমরা বলছি এত টাকার জিনিস দিয়েছি। অঙ্কটা কিরকম না, কেনা দামে বিক্রয় করছি, কেনা দামে বিক্রয় করলে লাভ লস কিছু হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু মাপে কম দিচ্ছে, 1 মিটারের পরিবর্তে কিছুটা কম দিচ্ছে, সেই জন্যই আমার টাকাটা লাভ হচ্ছে। যে পরিমাণ কম দেবে সেই অনুপাতেই আমার লাভ হবে। আমাকে লাভটা বলে দিয়েছে কত, 25%। এখন এই 25% লাভ হলে 1 মিটারের পরিবর্তে কত সেমি দেয়? আমরা এখান থেকে করে নিতে পারি যে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, এই 5টা হচ্ছে 1 মিটার বা 100 সেমি। 4 কত হবে? এটা হচ্ছে সেড টু বি সোল্ড 1 মিটার, আমি বলছি যে 1 মিটারই আমি বিক্রি করছি, কিন্তু আদতে দিচ্ছি কত, 4 একক। তাহলে 5 ইউনিট সমান যদি 4 20 হয়, 100 হয়, 100 সেন্টিমিটার কোথায় পেলাম না, 1 মিটার বলা আছে। এই 5 ইউনিট সমান হবে 100 সেন্টিমিটার, এটা এসছে কি করে, 20 দিয়ে গুণ করে। তাহলে 4 ইউনিট সমান হবে 4 20 80 সেন্টিমিটার, অর্থাৎ 1 মিটারের পরিবর্তে 80 সেন্টিমিটার দিয়েছে। তাহলে কি করব আমরা, 1/4 করে নেব। তাহলে এই 4টা হচ্ছে সোল্ড, আর অরিজিনাল সেড টু বি সোল্ড বা যেটা বলে আমরা বিক্রি করছি সেটা হবে 4 × 5। এইটা হচ্ছে 1 মিটার বা 100 সেমি, তাহলে 4 হয়ে যাবে 80 সেমি, এটা হবে কারেক্ট। চলে যাচ্ছি পরের অঙ্কে। কি আছে, 1 জানুয়ারি এ ও বি 40,000 টাকা এবং 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরো 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 31শে ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? এখানে আমরা এ, এখানে বি লিখে নিলাম, এবং এ কত দেয় শুরুতে, 40,000, আমি এটাকে 40 লিখে নিচ্ছি আমার অঙ্কের সুবিধার জন্য, যদিও 40,000 লিখলেও কোনো অসুবিধা নেই। বি কত, 60,000। বি কত দিনের জন্য দিচ্ছে, বি জুন মাসে গিয়ে 10,000 টাকা তুলে নেয়, অর্থাৎ এই 60,000 টাকা খাটছে 5 মাস, প্লাস 60 থেকে যদি 10,000 বাদ দিয়ে দিই তাহলে 50,000 টাকা খাটবে আরো 7 মাস। এর ক্ষেত্রে কি হবে, 40,000 টাকা 2 মাস প্লাস আরো 20,000 টাকা বিনিয়োগ করে, অর্থাৎ 60,000 টাকা, সেটা কত, বছরের শেষ অবধি, অর্থাৎ 10 মাস। তাহলে এদের ইকুইভ্যালেন্ট টাকাটা কত আসছে, 680, অর্থাৎ 680, আর এটা আসছে 300, এইটা হয়ে যায় আমার 350, অর্থাৎ 650। তাহলে এদের মূলধনের রেশিও হয়ে গেল 68:65। আমাকে কি বলেছে, টোটাল লাভ কত, 33,250। আচ্ছা, 68 আর 65 এদের যোগ করলে কত হয়, 133। তাহলে 133 সমানই হলো 33,250। কোনটা বের করতে হবে, বি এর, অর্থাৎ 65। 65 কি করে বের করব, 33,250, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, 33,250 বাই 133, এটা আমি 1 ইউনিটের ভ্যালু বের করলাম, আর 65 ইউনিট হচ্ছে এর, কত আসবে, এটাকে এটা দিয়ে ভাগ করে নেব, আসবে ওই 250, অর্থাৎ 250 ইন্টু 65, উত্তর আসবে 16,250।
কি করলাম, এই টাকার ইকুইভ্যালেন্ট টাকাটা বের করে নিলাম, কত হলো 68:65 এদের মূলধনের রেশিও। সেই রেশিও থেকে টোটাল কত হয় 133, এই 133 সমানই হচ্ছে টোটাল লাভ 33,250। তাহলে 1 ইউনিট সমান হয়, এখান থেকে যদি করে নিই 250, তাহলে 65 ইউনিট বি এর 250 ইন্টু 65 16,250 হয়ে গেল এই কোশ্চেনের উত্তর, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট। চলে যাচ্ছি পরের অঙ্কে। এক ব্যক্তি তার দুই মেয়ের নামে 15% হারে দুটি স্থায়ী আমানত এমন ভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তার জন্য ছোট মেয়ের থেকে 4,800 টাকা বেশি রাখলেন। ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? এইখানে লিখলাম আমি বড় মেয়ে, এটা ছোট মেয়ে। এখন এই বড় মেয়ের বয়স যেহেতু 12 বছর, এর বয়স 18 বছর হওয়ার অর্থ 6 বছরের টাকাটা থাকবে। এই 6 বছরে 15% হারে সুদ পাবে, অর্থাৎ 90% সুদ পাবে। এই 90% সুদ আর অরিজিনাল মিলিয়ে এর সুদ আসল হবে 190% বড় মেয়ের জন্য, সেইটা সমানই হচ্ছে আমার 38,000। তাহলে 100% সমান কত? কত আসবে? 20,000। অর্থাৎ বড় মেয়ের জন্য টাকা রাখা হলো আমার 20,000 টাকা। এটা কি করলাম, 190% সমান 38,000, অর্থাৎ 1% সমান হবে 38,000 বাই 190, 200। আর 100% সমান তার সাথে যদি আমি 100 গুণ করে দিই 20,000। এইটা হচ্ছে বড় মেয়ের। তাহলে ছোট মেয়ের কি বলা আছে? বড় মেয়ের জন্য 4800 টাকা বেশি রেখেছিলেন, তাহলে এই বেশিটা আমি বাদ দিয়ে দেবো, এইটা বিয়োগ করলেই চলে আসছে 15,200। অর্থাৎ ছোট মেয়ের জন্য আমি রেখেছিলাম 15,200 টাকা, বড় মেয়ের জন্য যেখানেতে 20,000 টাকা রাখা ছিল। আমার ছোট মেয়েরটা জানতে চেয়েছি, ছোট মেয়ের 15,200 টাকা। চলে যাচ্ছি পরের অঙ্কে। আচ্ছা, পরের অঙ্কটা কি? একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। আমরা জানি যদি এরকম কোনো মিশ্র ভগ্নাংশ থাকে তাকে আমরা লিখতে পারি এরকম, অর্থাৎ এই জায়গাটা আমরা প্লাস চিহ্নটাকে ইন্ট্রোডিউস করতে পারি। ঠিক সিমিলার ওয়েতে এখানে যে অঙ্কটা রয়েছে সেটা আমি লিখে নিচ্ছি, 12 প্লাস 1/3 প্লাস 10 মাইনাস 5/6, আচ্ছা এটা প্লাস হবে, মাইনাস 7 মাইনাস 2/3, এটা মাইনাস করলাম কারণ 7 প্লাস 2/3 একসাথে হতো, 7-এর আগে মাইনাস আছে সেই জন্য দুটোতেই মাইনাস। এটা হয়ে গেল পুরোটা। তাহলে যদি পূর্ণ সংখ্যাগুলোকে 10 আর 12 22, 22 থেকে 7 আর 8 বাদ, অর্থাৎ এটা হয়ে গেল 14 প্লাস ব্র্যাকেট 1/3 প্লাস 5/6 মাইনাস 2/3 মাইনাস 4/7। এইটা যেমন 14 আছে রেখে দিলাম, আমি শুধু ব্র্যাকেটের ক্যালকুলেশনটা করে নিচ্ছি। লসাগু কত হবে? 3 6 3 7, অর্থাৎ 6 আর 7 অর্থাৎ 42 হচ্ছে যে লসাগু। উপরে কত আসবে? 3 14 42, 7 5 35, 14 2 28 মাইনাস 24, অর্থাৎ এই ব্র্যাকেটের মানটা চলে এলো 14 35, এ দুটো বিয়োগ করলে আসছে আমার 3/42, এই বিয়োগটা করলে এখানে আমার 14 প্লাস ছিল, 3/42, এটা চলে আসছে আমার মাইনাসে, তাহলে 14 মাইনাস 3/42, এটা যোগ বিয়োগ করলে চলে আসছে মাইনাস 3/42। তাহলে এখানে 3 14 42 করতে পারি, তাহলে 14 মাইনাস 1/14, অর্থাৎ এটা আমরা লিখতে পারি 13 পূর্ণ 13/14। এই বিয়োগটা সিম্পল বিয়োগ, এই 14 থেকে 1/14 বাদ দিয়ে দিলাম, এটা পূর্ণ সংখ্যাতে একটা পূর্ণ সংখ্যায় উত্তরটা আসবে না, এটা ভগ্নাংশে উত্তর আসবে, উত্তরটাকে ভগ্নাংশে দিয়ে রাখা হয়েছে।
এর অপশন এ হয়ে যাবে কারেক্ট। 13 পূর্ণ 13/14, এটা হবে কারেক্ট অপশন। চলে যাচ্ছি পরের অঙ্কে। 1000 টাকার 10%, 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? প্রিন্সিপালটা কত? 1000। আমরা জানি 10% হারে সিম্পল ইন্টারেস্ট 3 বছরের কত হবে? ইন্টু 3 অর্থাৎ 30%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 2 বছরের জন্য হয় 21%, এটা হচ্ছে 2 বছরের। আর 3 বছরের জন্য হবে 33.1%, এটা হয় 3 বছর। তাহলে ডিফারেন্স কত? সিআই মাইনাস যদি এসআই করি তাহলে ডিফারেন্স কত হবে? 33.1% মাইনাস 30%, অর্থাৎ 3.1% হবে ডিফারেন্স 3 বছর শেষে। অর্থাৎ 3.1%টা কার? হাজারের। তাহলে হাজারের 3.1%-এর অর্থ 3.1/100 ইন্টু 1000, অর্থাৎ 31 টাকা হবে এদের ডিফারেন্স। 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। চলে যাচ্ছি পরের অঙ্কে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ একই থাকবে? আমরা এখানে এদের ডিফারেন্সটা বের করে নেবো। এটা খুব কমন একটা অঙ্ক, পশ্চিমবঙ্গের বহু পরীক্ষাতে বারবার আসে। পার্থক্যটা দেখে নেবো। এদের পার্থক্য কত? 55। এদের পার্থক্য কত? 66। এই 55 আর 66 আমরা HCF অর্থাৎ গসাগু বের করব। 55 আর 66 গসাগু করলে কত হবে? এটা 11 দিয়ে আসবে 5, 6, অর্থাৎ 11 হয়ে যাবে এদের গসাগু। অর্থাৎ 11 দিয়ে এটাকে প্রতি ক্ষেত্রে ভাগ করলে ভাগশেষ একই থাকবে। বৃহত্তম সংখ্যাটা হয়ে যাবে 11। কি করলাম? ডিফারেন্স বের করে তাদের গসাগু। চলে যাচ্ছি পরের অঙ্কে। এবিসি একটি নদীর তীরে অবস্থিত 3টি ঘাট এবং বি ঘাটটি এ ও সি এর মাঝখানে অবস্থিত। ঠিক মাঝখানে কথাটির অর্থ যে এই রকম যদি কোনো একটি তীর হয় যেখানে এ সি, বি হবে ঠিক মাঝে, অর্থাৎ এ থেকে বি এর ডিস্টেন্স যা, বি থেকে সি এর ডিস্টেন্সও তাই, বি হলো ঠিক মাঝে। এরপর কি বলা আছে? নদীর স্রোত সি থেকে এ এর দিকে, অর্থাৎ স্রোতটা কোন দিকে? সি থেকে এ এর দিকে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে, প্রথমে একটা নৌকা এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, আবার এতে ফিরে আসছে। কত সময় লাগাচ্ছে? 6 আওয়ার 20 মিনিট। 6 আওয়ার 20 মিনিট, 6 ঘন্টা 20 মিনিট। আর নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে, অর্থাৎ এইখান থেকে এখান পর্যন্ত যেতে সময় নিচ্ছে 8 ঘন্টা। সি থেকে এ পর্যন্ত ফিরতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে এখান থেকে একটা জিনিস আমি বলতে পারি যে এ থেকে সি পর্যন্ত যেতে যদি 8 ঘন্টা লাগে, তাহলে এ থেকে বি পর্যন্ত যেতে সময় লাগবে 4 ঘন্টা। কি করে বললাম? না, বি হচ্ছে এ আর সি এর মাঝে, তাহলে টোটাল যে সময়টা লেগেছে তার অর্ধেক সময় লাগবে এ থেকে সি পর্যন্ত, বি পর্যন্ত যেতে। তাহলে এ থেকে বি এই ডিস্টেন্সটার জন্য সময় লাগছে 4 ঘন্টা। আবার এখানে বলা আছে শুরুতে যে এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার বি থেকে এতে আসতে লেগেছে 6 ঘন্টা 20 মিনিট। তাহলে এ থেকে বি পর্যন্ত এই 6 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা 20 মিনিটের মধ্যে 4 ঘন্টা লেগেছে এ থেকে বি পর্যন্ত যেতে। তাহলে বি থেকে এ পর্যন্ত যেতে সময় লাগছে বাকিটা 2 ঘন্টা 20 মিনিট। এখান থেকে এখান পর্যন্ত যেতে লাগে 4 ঘন্টা, আবার এ থেকে বি পর্যন্ত গিয়ে ব্যাক করতে লাগে 6 ঘন্টা 20 মিনিট। তাহলে ব্যাক করার জন্য সময় লাগছে 2 ঘন্টা 20 মিনিট। আমাকে জানতে চেয়েছে যে সি থেকে এ পর্যন্ত যেতে কত সময় লাগবে। তাহলে বি থেকে এ পর্যন্ত যদি লাগে 2 ঘন্টা 20 মিনিট, তাহলে সি থেকে বি পর্যন্ত তো একই লাগবে।
কারণ কি, এ বি আর বিসি এর ডিস্টেন্সটা সমান, তাহলে সি থেকে এ পর্যন্ত মোট কত লাগবে, ডবল হয়ে যাবে 2 ঘন্টা 20 মিনিট। এর যদি আমি ডবল করে দিই চলে আসবে 4 ঘন্টা 40 মিনিট। কি করলাম, শুধুমাত্র যে ইনফরমেশন গুলো দিয়েছে একটুখানি কাজে লাগালাম, যে এ থেকে সি পর্যন্ত 8 ঘন্টা লাগে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত লাগবে 4 ঘন্টা। আরেকটি ইনফরমেশন বলা আছে যে এ থেকে বি পর্যন্ত গিয়ে ব্যাক করে ফিরে আসতে লাগে 6 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ তাহলে শুধু ব্যাক করার সময় লাগে 2 ঘন্টা 20 মিনিট বি থেকে এর রাস্তাটা। তাহলে সি থেকে এ পর্যন্ত কি হবে, রাস্তাটা ডবল হয়ে যাবে, রাস্তাটা ডবল হলে সময়টা ডবল লাগবে, তাহলে 2 ঘন্টা 20 মিনিটে ডবল হলো 4 ঘন্টা 40 মিনিট। অপশন সি হয়ে গেল এর সঠিক কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরের। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261টি ভোট পান তবে মোট ভোটার কত? দুরকম ভাবে করা যেতে পারে। যদি মোট ভোটার এক্সটি হয় তাহলে বিরত ছিলেন 25%, তাহলে ভোট দিয়েছে কত, 75%। 75%-এ কি করলাম না, এই 25% ভোট দেয়নি, তাহলে 75% ভোট দিয়েছে। যারা ভোট দিয়েছেন 2% বাতিল, তাহলে গ্রাহ্য ভোট কত, 98%। এটা হচ্ছে টোটাল যারা ভোট দিয়েছে, এটা পর্যন্ত হলো গ্রাহ্য ভোট। এই গ্রাহ্য ভোটের 75% পেয়েছে। গ্রাহ্য ভোটের 75% যিনি পেয়েছেন তিনি পেয়েছেন 9,261। তাহলে মোট ভোটার কত, তাহলে এক্স সমান কত, 9,261 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100 বাই হচ্ছে 75 ইন্টু 98 ইন্টু 75। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 75 দিলে আসবে 3, 25 দিয়ে কাটলে এটা আসবে 4, এটাও 25 দিয়ে কাটলে আসবে 3, এটা আসবে 4। 4 দিয়ে যদি এটাকে আমরা কাটি, 2 দিয়ে যাবে, এটা হবে 2, এটা হবে 49। এই 49কে আমাদের কাটাকুটি যাবে 7 দিয়ে, তাহলে প্রথমে এই 49কে আমরা 7 দিয়ে কাটলে এটা আসবে 7, এটাকে যদি আমি 7 দিয়ে কাটি 1 3 3 1323। আবার এটাকে যদি আমি 7 দিয়ে কেটে দিই তাহলে আসছে 189। এই 189কে আমি 3 দিয়ে যদি কাটি 6 3, আবার এই 3টা দিয়ে কাটলে আসবে 21। তাহলে আলটিমেট আমাদের এলো 21 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 100। গুণ করলে আসছে মানে 8 21, মানে 16800, 16,800 হয়ে যাবে টোটাল ভোটার। বা এটাকে যদি আমরা অন্যভাবে একটুখানি চেষ্টা করতাম তাহলে কি হতো, মোট ভোটার ধরে নিচ্ছে আমাদের 800 জন। 25% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত, 3/4। 25% সমান 1/4, তাহলে ভোট দিয়েছে 3/4। 3/4 অংশ ভোট দেওয়ার অর্থাৎ 600 জন ভোট দিয়েছে আর 200 জন দেয়নি। এই 600 জনের মধ্যে 2% বাদ, অর্থাৎ 12 জন বাদ। ভোট দিয়েছে কত, 588 জন। এই 588 জনের মধ্যে 75% অর্থাৎ 3/4 অংশ, এটা সমান কত, 441। 4 দিয়ে এটা কাটলে আসে 147 ইন্টু 3 অর্থাৎ 441। এই 441 এটা সমানই বলা আছে 9261। এদের রিলেশনটা কত, 2 1, অর্থাৎ 21 দিয়ে গুণ হয়েছে। টোটালটা কত হবে, 441 সমানই হচ্ছে 9,261, অর্থাৎ 21 গুণ। তাহলে অরিজিনাল টোটাল ভোটার কত ছিল, এর 21 গুণ। 21 ইন্টু 800 অর্থাৎ 6800, অর্থাৎ টোটাল ভোটার আমরা 800 ধরে নিয়েও অঙ্কটাকে করতে পারি অথবা এক্স ধরে নিয়েও করতে পারি। দুই রকম ভাবে করাটাই একই উত্তর আসবে এবং ইজি। চলে যাচ্ছি পরের অঙ্কে। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। সকাল 7টার সময় সঠিক
টাইম মেলানো হয়েছিল 4:20 সময় ত্রুটিপূর্ণ ঘড়িতে কত টাইম দেখাবে। তাহলে আমরা দেখে নেবো যে সকাল 7 AM টু 4:20 PM মোট টাইম কত, এটাই আমাদের কাজ। তাহলে এটা হচ্ছে 9 ঘন্টা আর এখানে হচ্ছে 20 মিনিট, তাহলে 9 hour 20 মিনিট। এটা হচ্ছে আমার টোটাল টাইম। প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, তাহলে 9 ঘন্টায় পিছিয়ে যাবে 9×6 = 54 মিনিট। আর 20 মিনিট মানে হচ্ছে 1/3 ঘন্টা। 1/3 ঘন্টায় 1 ঘন্টায় যায় 6 মিনিট পিছিয়ে, তাহলে 1/3 ঘন্টায় যাবে 2 মিনিট। তাহলে এই 54 মিনিট আর 2 মিনিট টোটাল 56 মিনিট স্লো বা পিছিয়ে যাবে। 4:20 মিনিট ছিল আমার টাইম, এর থেকে 56 মিনিট আমি পিছিয়ে যাব। 56 মিনিট পিছিয়ে গেলে আসছে আমার 24 আর 3:24 বা 3 past 16, 3:24। অপশন বি। এই বিয়োগটা যদি কারোর করতে অসুবিধা হয়, 4:20 থেকে 56 মিনিট, এটা আমরা হিসাবে সুবিধার জন্য এরকম ভাবে লিখে নিতে পারি। 3:60 সাথে 20 যোগ করে নিতে পারি 80। সেখান থেকে আমরা বাদ দেবো 56, 24, 3। কি করলাম, 4:20 আমি লিখে দিলাম 3:80। 80 কিভাবে করলাম না, এই 4 থেকে 1 ঘন্টা কেটে নিলাম, তাহলে হলো 3 ঘন্টা। যে 1 ঘন্টা এলো সেটাকে 60 মিনিটে পরিবর্তন করে 20 সাথে যোগ করে দিলাম 3:80। সেখান থেকে 56 বিয়োগ করে দিলাম 3:24 মিনিট। তাহলে ত্রুটিপূর্ণ ঘড়িতে দেখাবে 3 past 24 মিনিটস। এটা হবে ত্রুটিপূর্ণ ঘড়ির সময়। চলে যাচ্ছি পরের অঙ্ক। এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ বি এর 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ এফিসিয়েন্সির দিক থেকে যদি লিখি, এ হবে 3, বি হবে 1। তাহলে রিকোয়ার্ড টাইম কি হবে, 1:3। ঠিক উল্টে যাবে, কারণ এফিসিয়েন্সি আর টাইম ব্যস্তানুপাতিক। এ বি এর 20 দিন আগে শেষ করে, অর্থাৎ এদের যে ডিফারেন্স 2, এই 2 রেশিও সমান হচ্ছে 20 দিন। তারা একত্রে কাজটি কত দিনে করবে, অর্থাৎ 1 রেশিও সমান হয়ে যাবে 10 দিন। এখানে লিখতে পারি 10 আর 3 সমান হতে পারে 30। একসঙ্গে করলে কি করবে, শুরুর যে অঙ্কটা ছিল 10 × 30/10 + 30, অর্থাৎ 300/40। কাটাকুটি করলে এটা আসছে 30/4 বা 15/2, অর্থাৎ 7.5। অপশন ডি হয়ে যাবে কারেক্ট, 7.5 ঘন্টা। চলে যাচ্ছি পরের অঙ্ক। এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে। 12 দিনে সে মোট কত টাকা করবে। অর্থাৎ এর একটা জিপির অঙ্ক, 1, 2, 4, 8 ডবল ডবল হতে হতে যাচ্ছে, টোটাল কত দিন, 12 দিন। এইভাবে যাবে। এটা আমার জিপির ফর্মুলা কি হয়, এ r⁻n−1/r−1। এখানে এনটা কি সবই বলে লিখে দিচ্ছি। এ হচ্ছে ইনিশিয়াল কত, দেখো তো এখানে 1 লিখে দিলাম। এটা জাম্প কত, 2, সেটা হচ্ছে আর 2 - 1। এনটা কি, কতবার এই ঘটনাটা ঘটছে, 12 দিন, অর্থাৎ 12 বার, বাই 2 - 1। এই 1 এখানে আছে 1, এটা গুণ করাও যায় না করাও যায়, 2 - 1, অর্থাৎ এটাও চলে আসবে 1। তাহলে অঙ্কটা আলটিমেট চলে এলো 2 টু দি পাওয়ার 12 - 1। 2 টু দি পাওয়ার 12 সমান কত, আমরা জানি 2 টু দি পাওয়ার 5 32, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 64। তার 64 এর স্কোয়ার, 64 তার স্কোয়ার -1। 64 এর স্কোয়ার হচ্ছে 4096 -1, অর্থাৎ
4095 হয়ে যাবে টোটাল সঞ্চয় করা টাকা, অর্থাৎ অপশন এ। 64 স্কোয়ারটা যদি প্রয়োজন হয় পাশে আমরা করে দেখে নেব। 4 4 16 6, 1 থাকবে, 4 6 24, 6 4 24, 24 48 আর 1 49 9, 4 থাকবে, 6 4 24, 6 6 36 আর 4 40, অর্থাৎ 4096 হচ্ছে 64 স্কোয়ার। মুখস্থ থাকলে লিখে দিয়ে যাবে, তার থেকে 1 বিয়োগ 4095। এটা হয়ে গেল টোটাল সঞ্চয় করা টাকা। চলে যাব পরের অঙ্ক। একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড লাগে। ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড লাগবে? এটা একটা ধাঁধার অঙ্কের মতো। 6টা ঘন্টা পড়া অর্থ এখানে একটা গ্যাপ, এই ঘন্টা থেকে শুরু হলো, এখানে যে 2 নম্বর অর্থাৎ একটা গ্যাপ, 3 নম্বর ঘন্টা 2টো গ্যাপ, 4 নম্বর ঘন্টা 3টে গ্যাপ, 5 নম্বর ঘন্টা পড়লো, এখানেতে 1 2 3 4 5 6 গ্যাপ কটা? 5টা। অর্থাৎ 6টা ঘন্টা, এই ঘন্টা থেকে শুরু হয়ে এই ঘন্টা পর্যন্ত 6টা ঘন্টার জন্য এই 5টা গ্যাপ তৈরি হয়। এই 5টা গ্যাপের জন্যই লাগে 10 সেকেন্ড। যখন এই ধরনের ঘন্টা পড়ার হবে, আমাকে দেখে নিতে হবে কি কতগুলো গ্যাপ তৈরি হয়েছে। গ্যাপ কটা হবে? যে 6টা যদি ঘন্টা বাজে তার গ্যাপ হবে 5টা। সিমিলারলি 12টি ঘন্টা পড়ার জন্য গ্যাপ হবে 1 কম, অর্থাৎ 11টি গ্যাপ। এখানে বলা আছে যে 5টা গ্যাপের জন্য 10 সেকেন্ড, অর্থাৎ একটি গ্যাপের জন্য 10/5 সমান 2 সেকেন্ড, অর্থাৎ 11টি গ্যাপের জন্য 11 × 2 অর্থাৎ 22 সেকেন্ড লাগবে। 24 সেকেন্ড কিন্তু এই কোশ্চেনের উত্তর নয়, বারবার ভুল হয়। এর উত্তর হয়ে যাবে 22। যতগুলি ঘন্টা পড়বে তার থেকে গ্যাপ হবে একটি কম হলে অঙ্কটা চলে আসবে। তাহলে ঘন্টা দিয়ে যদি এবং ঘন্টা পড়ার যদি অঙ্ক এবং কোথাও থাকে, আমাদের প্রথমেই খুঁজে নিতে হবে যে কটি গ্যাপ। গ্যাপটা কি করে বের করব? যতগুলো ঘন্টা পড়বে তার থেকে 1 কম, সেটা হয়ে যাবে গ্যাপ। 6টি ঘন্টা পড়তে গ্যাপ হবে 5টা, তাহলে 5টি গ্যাপের জন্য সময় লাগে 10 সেকেন্ড, একটা গ্যাপের জন্য লাগবে 2 সেকেন্ড। তোমাকে বের করতে হবে 12টি ঘন্টা পড়তে। 12টি ঘন্টা পড়ার জন্য 11টি গ্যাপ হবে, একটি কম। 11টি গ্যাপের জন্য প্রতিটার জন্য 2 সেকেন্ড করে লাগলে 11 × 2 অর্থাৎ 22 সেকেন্ড হবে টোটাল সময়, প্রয়োজনীয় সময়। চলে যাচ্ছি পরের অঙ্ক। একটি আয়তক্ষেত্রের মাঠের পরিসীমার ফর্মুলা কি? 2 × a + b সমান হয়েছে 20, অর্থাৎ a + b সমান বলতে পারি 10। আর মাঠটির ক্ষেত্রফল অর্থাৎ গুণ, সেটা সমান বলা আছে 24। মাঠটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? এখান থেকে আমরা দেখে সহজেই বলতে পারবো যে a আর b এর দুটো সংখ্যার যোগফল বলা আছে 10, গুণফল 24। 6 হবে একটা, 4 হবে একটা। কিভাবে বলছি? কারণ 24-এর গুণফল হতে পারে 1 24, 2 12, 3 8, 4 আর 6। এদের মধ্যে একমাত্র 4 আর 6কে যোগ করলেই 10 আসবে, অর্থাৎ 4 আর 6 হয়ে যাবে দুটি সংখ্যা। তাহলে এদের ডিফারেন্স জানতে চেয়েছে, পার্থক্য কত, অর্থাৎ a - b সমান 6 - 4 সমান 2 হয়ে যাবে পার্থক্য, অর্থাৎ অপশন ডি। এছাড়াও অঙ্কটাকে ফর্মুলা দিয়ে করা যেত। কি করতাম? a + b আর ab বলা আছে, আমি এখান থেকে a - b বের করতাম। a - b এর ফর্মুলা কি? a + b তার হোল স্কোয়ার মাইনাস 4ab সমান কি? ab এর হোল স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার অর্থাৎ 100 মাইনাস 4 24 অর্থাৎ 96 সমান কত? 4। a - b হবে 4 এর বর্গমূল অর্থাৎ 2। তাহলে এখান থেকে কি পাবো? যে a + b সমান 10, a - b সমান পেয়ে গেছি 2। যদি দুটোকে আমরা যোগ করে দিই, b কেটে যাবে, 2a সমান 12, a সমান হয়ে যাবে 6। এইভাবেও আমরা ফর্মুলা দিয়ে অঙ্কটাকে বের করতে পারি, কিন্তু সেটা অনেকটাই সময় সাপেক্ষ বড়। সেই জন্য আমরা যেটা চোখে দেখেই বোঝা যাচ্ছে a + b সমান 10 এবং ab সমান 24 হলে a আর b এর মান 6 আর 4 হবে, তাদের ডিফারেন্স 2। অর্থাৎ আমরা এই মেথডটার সাহায্যে অঙ্কটাকে ইজিলি সলভ করতে পারবো। চলে যাচ্ছি পরের অঙ্ক। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করলে 19% লাভ করে। যদি ছাড় না দিত তাহলে কত শতাংশ লাভ হতো?
কি বলেছে 15% ছাড়। যদি সিপি হয় 19% লাভ করলে এইটা হয়ে যাবে এসপি। যদি 19% লাভ করে এটা হয়ে গেল এসপি। এর পরেও কি বলেছে 15% ছাড় দেওয়া আছে, তাহলে এমপি হয়ে যাবে এইটা। এটাই হয়ে গেল মার্ক প্রাইস বা এমপি। যদি ছাড় না দেয় তাহলে যেটা এমপি সেটাই আমার এসপি হয়ে যাবে। তখন যদি ছাড়টা না থাকে, এমপি মিনস মার্ক প্রাইস বা যেটা ধার্য মূল্য, আর এসপি মিনস সেলিং প্রাইস, সেটাই হয়ে যাবে বিক্রয় মূল্য। যদি আমার ছাড় না দেয়, যেটা লেখা আছে মার্ক প্রাইস ধার্য মূল্য সেটাই হয়ে যাবে। তাহলে তখন আমি লিখছি এমপি বা এসপি। কেন লিখলাম? কারণ ছাড় না দিলে, ছাড় না দিলে ছাড় না দিলে কি হবে, যেটাই এমপি সেটাই আমার এসপি বাই সিপি। এদের রেশিওটা কি হবে, এমপি বাই এসপি যদি আমরা রেশিও করে দিই, অর্থাৎ সিপিটা নিচে চলে আসবে, রেশিও হয়ে যাবে 119/85। তাহলে এখান থেকে প্রফিট পার্সেন্টেজ কত হবে? এইটা আমার এসপি, এটা আমার লাভ বাই সিপি ইন্টু 100%। অর্থাৎ এটা বিয়োগ করলে আসছে 34/85 ইন্টু 100%। 2 5 5 20 100, অর্থাৎ 20 2 40% হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। কি করলাম, ছাড় না দিলে যেটা আমার এমপি হয় সেটাই তখন এসপির উপরে কাজ করবে। সিপি যদি 85 হয় তখন দেখা যাচ্ছে যে এসপি বা এমপি বা তখন বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 119। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার লাভ হবে 40%। চলে যাচ্ছি পরের অঙ্কে। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে 21, 36 ও 66 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম কাজ করতে হবে 21, 36 ও 66 আমাদের বর্গমূল বের করব। প্রথমে 2 দিলাম, 18, 33, এরপরে 3 দিয়ে যাবে, 3 7, 3 6, 3 11, অর্থাৎ এলসিএম হবে 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 11। এটা সমান, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আসবে 2 7 7 2। বলেছে এর সাথে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা জানি যে এই যে সংখ্যাটা এলসিএম এসছে এটার ভ্যালু 6, 2 ইন্টু 3 সেটাকে লিখলাম 6 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 11, এটাই আমার এলসিএম। তাহলে পূর্ণবর্গ হতে গেলে দুটো 6 আছে, আমার কি দরকার, একটা 7 দরকার, একটা 11 দরকার। অর্থাৎ 7 আর 11 যদি এর সাথে গুণ করে দিই, সংখ্যাটা কত, 2 7 7 2, এর সাথে গুণ করবো 7 আর 11। 7 আর 11 গুণ করে দিলে সব কটাই জোড়া জোড়া চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে পূর্ণবর্গ। 7 আর 11 যদি এর সাথে আমরা গুণ করে দিই, গুণটা আমাদের পুরোটা করার দরকার নেই, কারণ তখন আমরা ইউনিট ডিজিট গুলো দেখবো। 7 11 77, 7-এর সাথে 2 গুণ করলে 4 হয়। 4 হলে এটা 6 আছে, এটা তো 6 আছে, এই দুটো হবে না। তাহলে বাকি যে দুটো অপশন আছে আমি ট্রাই করে নেবো কিভাবে। তাহলে 2 7 7 2 এর সাথে 7 11 77 আমি গুণ করবো। 77 গুণ কিভাবে করছি, 7 2 14, 4 1 থাকে, 7 7 49 থাকে, 50 0, 5 থাকে, আমি আর গুণটা করছি না। আবার 7 2 14, কোনটা কেন করছি না, কারণ আমার এই দুটো ডিজিটই লাগবে। কেন দুটো ডিজিট লাগবে না, এই যে দুটো 4 দিয়ে সংখ্যা আছে, এখানে আছে 24, এখানে আছে 44, এখানে যোগ করলে আমি দেখতে পাচ্ছি যে লাস্ট দুটো ডিজিট 44 আসবে, অর্থাৎ এটা হবে না, এ হয়ে যাবে উত্তর। তাহলে পুরো গুণটা করার আমার প্রয়োজন নেই, শুধুমাত্র দুটো ডিজিট দেখলেই হয়ে যাবে, অর্থাৎ 213444 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করলে 3:5 ছিল পুরনো অনুপাত, নতুন অনুপাত হয়ে যাচ্ছে 5:7। কি করে এলো, এখানে 2 করে বাড়ানো হয়েছে। এই 2 যে রেশিওতে বেড়েছে, বেড়েছে কেন, না 10 যোগ করা হয়েছে। অর্থাৎ 1 রেশিও সমান, এই যে গ্যাপ 2, 3 থেকে 5 হয়েছে এটাও 2, 5 থেকে 7 হয়েছে এটাও 2, তাহলে 2 রেশিও বেড়েছে কেন, 10 যোগ করা হয়েছে। অর্থাৎ 1 রেশিও সমান
10/2 অর্থাৎ 5। 2 রেশিও সমান 10, 1 রেশিও সমান হয়ে যাবে 5। সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যাগুলো কি কি ছিল? অরিজিনাল রেশিও ছিল 3:5, অর্থাৎ এদের রেশিওর সমষ্টি হচ্ছে 3 আর 5-এ 8 রেশিও। 1 রেশিও সমান যদি 5 হয়, 8 রেশিও সমান 8×5 = 40, অর্থাৎ অপশন সি হয়ে গেল এর কারেক্ট উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্ক। যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 6,655 টাকা হয়, তাহলে সুদের হার কত শতাংশ ছিল? এটাকে দুরকম ভাবে করতে পারি। এটা বলছে 1 বছর পর P1 প্লাস R বাই এটাকে লিখলাম XN। এটা যদি আমি টোটাল ফর্মুলা বলি, আমাকে বলেছে 1 বছর পর আর 3 বছর পর। তাহলে 1 বছর পর হলে কি হবে? n এর জায়গায় 1 হয়ে যাবে, আর 3 বছর পর হলে n এর জায়গায় হয়ে যাবে 3। তাহলে ফর্মুলাটা চলে আসবে P1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার 3 বাই P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার 1, অর্থাৎ এটাই থেকে যাবে। এখানে এক্সটা 100 হবে, আর হচ্ছে রেট আমি লিখে নিলাম। এটা যদি থাকে তাহলে পি পি কেটে যাবে, এটা হচ্ছে 3 বছর পর, এটা 1 বছর পর, তাহলে এটার সাথে এটা কেটে গেলে এটা চলে আসবে 2। 1 প্লাস R বাই 100 তার হোল স্কোয়ার সমান কি? এটা সমান 6655, আর এটা সমান হচ্ছে 5500। 6655/5500, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, 1331/1100। 1331 আর 1100 এটা হচ্ছে হোল স্কোয়ার আকারে আছে। এটা কাটাকুটি যাবে 11 দিয়ে, 11 দিয়ে কাটলে এটা আসছে 121/100, এটা হবে 100, 121/100। তাহলে 1/r/100 যখন বর্গমূলটা করে দেওয়া হবে, 121/100 অর্থাৎ 11/10, এটা হয়ে যাবে 1 বছরের রেশিও। অর্থাৎ 10 টাকার 1 বছরের সুদ 100 টাকার অর্থ 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, অর্থাৎ সুদের হার হচ্ছে 10%। অথবা এটাকে আমরা সরাসরি লিখতে পারি 5,500 যদি শর্টকাটে করতে চাই ইজ টু 5/5। এদের রেশিও কত? 1100 ইজ টু 1331। এটাকে যদি আমরা 11 দুদিকে 11 দিয়ে কাটি তাহলে কত আসবে? 100 ইজ টু 121। এটা হচ্ছে 2 বছরের রেশিও। কেন 2 বছর না? এটা হচ্ছে 1 বছর পর, এটা হচ্ছে 3 বছর পর, অর্থাৎ এটা রেশিও 2 বছরের। 2 বছরের রেশিও থেকে যদি আমরা অরিজিনাল রেট বের করতে চাই, তাহলে এটা আমাকে করতে হবে বর্গমূল, অর্থাৎ এদের অরিজিনাল আর রেশিও হয়ে যাবে 10:11। এখান থেকে সরাসরি পেয়ে যাবো 10:11, অর্থাৎ 10% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। 10 টাকার অরিজিনাল হলে 11 টাকা হয়ে যাবে সুদ আসল, অর্থাৎ 1 টাকা ইন্টারেস্ট। 10 টাকার 1 বছরের ইন্টারেস্ট 1 টাকার অর্থ রেট অফ ইন্টারেস্ট হলো 10%। চলে যাবো পরের অঙ্কে। একটি দিন 45 কিলোমিটার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে যদি 5 কিলোমিটার বেগে এগিয়ে আসে ব্যক্তিকে 18 সেকেন্ড অতিক্রম করে। যেহেতু এরা বিপরীত দিক দিয়ে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ যোগ হয়ে যাবে। যোগ হয়ে কত হবে? এখানে আছে 45, এখানে আছে 5, অর্থাৎ 50 কিমি/আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নিলাম। এটা হয়ে গেল এত মিটার পার সেকেন্ড। আমি এটাকে ব্র্যাকেটে লিখে রাখছি মিটার পার সেকেন্ড। কত সেকেন্ড সময় লেগেছে? 18 সেকেন্ড। এটা হয়ে গেল স্পিড, এটা হচ্ছে টাইম। মানে স্পিড আর টাইমকে যদি গুণ করে দিই চলে আসবে আমার ডিস্টেন্স, অর্থাৎ 250 মিটার। সেটাই হয়ে যাবে আমার ট্রেনের দৈর্ঘ্য।
18 সেকেন্ড ধরে ক্রস করেছে, কোন স্পিডে? 50 × 5/18। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে 250 মিটার। চলে যাবো পরের অঙ্কে। এই ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% ও 20% সুদ দিলে মোটের উপর 320 টাকা সুদ পাই। প্রথম অংশ কত টাকা ছিল? এটা একটা মিক্সার অ্যালিগেশনের অঙ্ক, অথবা সিম্পল অঙ্ক বলতে পারি। কিরকম? মিক্সার অ্যালিগেশন দিয়ে আমি দেখাচ্ছি। মিক্সার অ্যালিগেশন মেথডে কিরকম না, 320 টাকা কার সুদ? 2000 টাকা। রেটটা কত? অর্থাৎ 16%। তাহলে আমার আলটিমেট সুদ পেয়েছি 16%। তার মধ্যে কিছুটা থেকে পেয়েছি 10% হারে, কিছুটা থেকে পেয়েছি 20% হারে, আলটিমেট হয়েছে 16%। তাহলে এটা আমরা যেটা মিক্সার অ্যালিগেশনে করি, বিয়োগ করে দিলাম, এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 3, অর্থাৎ 2:3 অনুপাতে টাকাটা রেখেছি। 2:3 অর্থাৎ 3 আর 2 5। এই 5 রেশিও সমান হচ্ছে 2000 টাকা। 1 রেশিও 5 দিয়ে ভাগ হয়ে যাবে 400 টাকা, অর্থাৎ 2 রেশিও সমান 4 2 800, 3 রেশিও সমান 3 4 1200। প্রথম অংশে কত টাকা ছিল? এটা হয়ে গেল 800 টাকা। মিক্সার অ্যালিগেশন দিয়ে এই অঙ্কটা খুব সহজে করা যাবে। আর যদি না করা হয়, ধরে নিলাম একটা ছিল x টাকা, আর একটা কত হবে? 2000 মাইনাস এক্স। এক্সটাতে কি ছিল? 10% হারে, অর্থাৎ 10/100, প্লাস এটা ছিল 20%। আমার আলটিমেট সুদ এলো 320। ক্যালকুলেশন করলে কত আসবে? এখান থেকে 10x প্লাস এইটা আসছে আমার 20,000, তার সাথে যদি আমি 20 গুণ করি, এটা হয়ে যাবে 40,000 মাইনাস 20x সমান হয়ে যাবে 100টার দিকে গুণ 3 2 0 দুটো 0, অর্থাৎ -10x সমান হচ্ছে -8,000। মাইনাস দুটো কেটে দিলাম, এই শূন্যটা কেটে দিলাম, অর্থাৎ x সমান হলো 800। তো প্রথম অংশে কত টাকা ছিল? 800 টাকা। চলে যাচ্ছি পরের অঙ্কে। একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স 10.3। 10 জনের এভারেজ 10.3, অর্থাৎ 10 টোটাল কত হবে? 10 দিয়ে গুণ করে দিলে 103। 3 জনের গড় বয়স 12। 3 জনের কত? 12। 3 জনের টোটাল কত? 3 12 36। অন্য 5 জনের গড় বয়স 9 বছর। তাহলে টোটাল কত? 9 5 45। তাহলে লেফট আর কত পড়ে থাকছে? 3 আর 2 5 জনের, 5 আর 3 8 জন হয়ে গেছে, পড়ে থাকবে আমার 2 জন। 2 জনের হবে বাকি বয়স। তাহলে 103 থেকে 36 আর 45 যদি বাদ দিয়ে দিই, তাহলে এই দুটো যোগফল হয় 81। 81 যদি বাদ দিই, 2 2, অর্থাৎ যে দুজন পড়ে থাকবে তাদের এভারেজ কত হবে? 22/2, অর্থাৎ 11 হয়ে যাবে তাদের এভারেজ। অপশন বি হবে কারেক্ট। চলে যাচ্ছি পরবর্তী এবং লাস্ট অঙ্কে। লাস্ট অঙ্কে কি আছে? অরুণের ইংরাজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170, অর্থাৎ যোগফল 170, পার্থক্য 10, রেশিও কত? আমরা জানি যে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল বলা থাকলে বড় সংখ্যাটা কি করে পাবো? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। ছোট সংখ্যাটা পাবো দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। একটা পাবো কি? বড় সংখ্যা যেটা, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর একটা হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 170 আর 10 180/2, অর্থাৎ 90। 160/2 অর্থাৎ 80। 0 0 কেটে দিলাম, রেশিও হয়ে গেল 9:8, অর্থাৎ অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এটাই আমাদের ছিল সবকটা কোশ্চেনের উত্তর। ঠিক আছে, দেখে নিচ্ছি আমি আর কোনো কোশ্চেন আছে কিনা। না, এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। সবকটা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল। এই পরীক্ষাটা হয়েছিল 28/1/2024-এ। এসআই বা সার্জেন্ট কলকাতা পুলিশের মেন্স এক্সাম 2023।
যার পরীক্ষাটা 28 একে হয়েছিল তার সবকটা অঙ্কের কোশ্চেন করে দেওয়া হলো। রিজনিং যে পার্টটা ছিল সেটা এর পরবর্তী ভিডিওতে আসবে। সবাইকে ধন্যবাদ।